অনেকেই হয়তো এরই মধ্যে সড়কে বেরিয়ে পড়েছেন, অফিসগামী যাত্রী যারা আছেন অনেকে হয়তো বের হওয়ার পরিকল্পনা করছেন। তো সেই দিনের পরিকল্পনাটি কিভাবে সাজালে আসলে সুবিধা হয়, সেই জায়গায় আবহাওয়ার খবরাখবর কিংবা আবহাওয়ার পূর্বাভাস এবং সড়কের ঠিক কোথায় যানজটের চিত্র কেমন রয়েছে, যানবাহনের চাপ কেমন রয়েছে, সেই খবরাখবরগুলো জেনে নিলে কিন্তু দিনের পরিকল্পনা সাজানো সহজ হয়। তো দর্শকদের সেই কাজকে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও তাদের জানিয়ে দেব আবহাওয়ার সর্বশেষ এবং সড়কের যানজটের চিত্র এই মুহূর্তে কেমন। তারই ধারাবাহিকতা আমরা প্রথম যে কাজটি দিয়ে শুরু করি সেটি হচ্ছে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন শহরগুলোর মাঝে ঠিক বায়ুমান কেমন রয়েছে, কোথায় পরিস্থিতি কেমন এবং কোন কোন দেশ আসলে বিশুদ্ধ বায়ু কিংবা দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে আছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে চাই বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে কোন কোন শহর রয়েছে। যেমনটি আসলে হয়ে থাকে ঠিক তার ব্যতিক্রম নয়, আজও দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড সেটি রয়েছে আসলে বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানে এবং বায়ুমান সূচক তাদের 12। এরপর 13 বায়ুমান সূচক নিয়ে দুইটি শহর অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং নরওয়ের অসলো তারা রয়েছে ঠিক দ্বিতীয় এবং তৃতীয় স্থানে, দুজনেরই বায়ুমান সূচক 13 এবং অস্ট্রেলিয়ারই আরও দুটি শহর পরপর রয়েছে মেলবোর্ন এবং সিডনি 14 এবং 15-তে। দর্শক জেনে থাকবেন প্রায় প্রতিদিনই কিন্তু এই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা এই শহরগুলোই ঘুরে ফিরে আসলে শীর্ষ 5-এর মধ্যে থেকে থাকে। আজও তার ব্যতিক্রম নয়, যেমনটি দেখা যাচ্ছে 2, 4 এবং 5-এ রয়েছে অস্ট্রেলিয়ার এই তিনটি শহর এবং নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড যেমন আসলে শীর্ষস্থানে থাকে সেটি আসলে রয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে এরপরে রয়েছে কলম্বিয়ার শহর বোগোতা, সুইডেনের স্টকহোম রয়েছে 16 এবং 17 বায়ুমান সূচক নিয়ে পরপর তারা রয়েছে। একই সঙ্গে ইউক্রেনের শহর কিয়েভ তাদের বায়ুমান সূচক 18 এবং সেটি আসলে 8ম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের শহর হাউস্টন রয়েছে সেটি 19 বায়ুমান নিয়ে এবং দীর্ঘদিন পর কিন্তু বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষ 10-এ উঠে এসেছে পর্তুগালের শহর লিসবন, তাদের বায়ুমান সূচক এই মুহূর্তে দেখানো হচ্ছে 22 এবং যুক্তরাষ্ট্রের শহর সান ফ্রান্সিসকো গতদিন শীর্ষ 10-এ থাকলেও আজ কিন্তু কিছুটা পতন ঘটেছে, সেটি আসলে শীর্ষ 11-তে নেমে গেছে, অর্থাৎ 11তম স্থানে রয়েছে। তাদের বায়ুমান সূচক 24। একই বায়ুমান সূচক 24 নিয়ে কিন্তু মেক্সিকো সিটি রয়েছে ঠিক তার পরের স্থানটিতেই 13-তে এবং কানাডার ভ্যানকুভার রয়েছে 14তম স্থানে, বায়ুমান সূচক তাদের 26 এবং ডেনমার্কের শহর কোপেনহেগেন রয়েছে বায়ুমান সূচক 27 নিয়ে। মোটামুটি শীর্ষ 15টি শহরের কথা বলছিলাম যাদের বায়ুমান সূচক এই মুহূর্তে বেশ ভালো রয়েছে। এই পর্যায়ে যদি আমরা ঢাকার অবস্থান খুঁজতে যাই তাহলে খুঁজতে হবে আসলে দূষিত বায়ুর তালিকায়। সেখানে আসলে ঢাকার অবস্থান এই মুহূর্তে রয়েছে 5মে, অর্থাৎ ঢাকা দূষিত বায়ুর তালিকায় 5মে রয়েছে। এবং বেশ শঙ্কার একটি বিষয় হলো ঢাকার বায়ুমান সূচক যেখানে সাধারণত 100-র এদিক সেদিক থাকে সেখানে ঢাকার বায়ুমান সূচক কিন্তু আজ 156। দর্শক আপনাদের যদি বায়ুমান সূচকের বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, সুইজারল্যান্ড ভিত্তিক যে জরিপ সংস্থা IQ Air যাদের ওয়েবসাইট থেকে আমরা আপনাদের সূচকগুলো দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু বায়ুমান সূচকের যে বিষয়টি সেটি হচ্ছে 0 থেকে 50-এর মধ্যে যদি থাকে সেটিকে বলা হয় ভালো বায়ুমান সূচক, 51 থেকে 100-র মধ্যে থাকলে সেটিকে মোটামুটি বায়ুমান সূচক বলা হয় এবং 100-র উপরে উঠে গেলে সেটি আসলে যেমনটি বলা হচ্ছে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ এখানে শিশু, বয়োবৃদ্ধ কিংবা যারা কিনা শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত তাদের কথা বলা হয়ে থাকে যে তারা এই ধরনের বায়ুমান সূচকের জন্য ঝুঁকিপূর্ণ এবং 151 থেকে 200 অর্থাৎ 150 ছাড়িয়ে গেলে সেটিকে বলা হয় অস্বাস্থ্যকর বায়ু। সেখানে ঢাকার বায়ুমান সূচক যেমন দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু 150 ছাড়ানো অর্থাৎ 156। এই বৃষ্টিপাতের পরেও কিন্তু জলাবদ্ধতার কারণে বায়ুমান সূচকের যে অবনতি হয় সেটি কিন্তু হয়েছে এবং তার কারণে আসলে 150 ছাড়িয়ে গেছে, যেটি কিনা অস্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত হচ্ছে বৈশ্বিক মানদণ্ডে এবং সেখানেই কিন্তু দূষিত বায়ুর তালিকায় এই জন্য ঢাকার অবস্থান কিন্তু 5মে উঠে গেছে। এবং অন্যান্য যে দূষিত দেশে বায়ুর শহরগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলতে হয়, গত কয়েকদিন ধরে DR কঙ্গোর শহর কিনশাসা কিন্তু শীর্ষস্থান ধরে রেখেছে এবং আজও তার ব্যত্যয় ঘটেনি। তারা আসলে 198 বায়ুমান সূচক অর্থাৎ প্রায় 200-র কাছাকাছি, যেটি আসলে খুবই অস্বাস্থ্যকর বায়ু বলা হচ্ছে। সেই সঙ্গে উগান্ডার কাম্পালা রয়েছে দ্বিতীয় স্থানে, ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে। জাকার্তা কিন্তু প্রতিনিয়ত এই শীর্ষস্থানগুলো ধরে রাখে। গতকাল জাকার্তার অবস্থান ছিল দ্বিতীয় এবং বায়ুমান সূচক ছিল 150-র ওপরে, সেখানে আজ জাকার্তা বায়ুমান সূচক 174, অর্থাৎ বায়ুমান সূচকের দিক থেকে আরও অবনতি হয়েছে। তবে দূষিত বায়ুর তালিকায় আসলে তারা 2 থেকে 3-এ নেমে গেছে। সেই সঙ্গে পাকিস্তানের লাহোর রয়েছে 4র্থ স্থানে, 5ম স্থানে যেমন ঢাকার কথা বলছিলাম, 6ষ্ঠ স্থানে ভারতের কলকাতা রয়েছে এবং সবগুলো দেশেরই কিন্তু বায়ুমান সূচক দেখানো হচ্ছে 150-র ওপরে। এবং জোহান্সবার্গ তার একটি ব্যাপক পরিবর্তন এসেছে, যেখানে গতদিন কিনা জোহান্সবার্গ ছিল বিশুদ্ধ বায়ুর তালিকায় মোটামুটি শীর্ষস্থানগুলোতে, আজ তাদের অবস্থান দূষিত বায়ুর তালিকায় 7 নম্বরে এবং বায়ুমান সূচক কিন্তু 150 ছাড়ানো। সেই সঙ্গে ভিয়েতনামের শহর হানয় রয়েছে 138 বায়ুমান সূচক নিয়ে ঠিক তার পরের স্থানটিতে অর্থাৎ 8ম স্থানে। সেই সঙ্গে ইসরায়েলের শহর জেরুজালেম রয়েছে
সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই রয়েছে এই দূষিত বায়ুর তালিকায়, তবে তাদের বায়ুমান সূচক অবশ্য 150-র নিচে, তবে 100-র উপরে থাকাতে সেটিও কিন্তু আসলে বেশ দূষিত বায়ু হিসেবে বলা যায়। তো ঢাকার কথা যেমনটি বলছিলাম যে পঞ্চম স্থানে রয়েছে 156 বায়ুমান সূচক নিয়ে। এই পর্যায়ে ঢাকার অঞ্চলভিত্তিক যদি বায়ুমান নিয়ে আপনাদের জানাতে চাই, সেখানে আসলে দর্শক দেখতে পাবেন যেমনটি আসলে বায়ুমান সূচকে দেখছিলাম 156, তার প্রভাব কিন্তু আসলে পুরো ঢাকা শহর জুড়েই রয়েছে। সাধারণত গুলশান কিংবা বাড্ডা এই এলাকাতে 156 বায়ুমান সূচক আমরা দেখে থাকি, তবে আজ ঢাকার বেশিরভাগ অঞ্চলে কিন্তু 156 বায়ুমান সূচক দেখানো হচ্ছে। যেমনটি আসলে দেখতে পাচ্ছেন এপাশে সাভারের এপাশটাতেও 171 যেমন রয়েছে, আবার এদিকে মতিঝিলের এপাশেও 166, এবং মোটামুটি সব জায়গায় কিন্তু এই 156, অর্থাৎ কোথাও 100-র নিচে বায়ুমান সূচক আমরা তেমন দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এপাশে নিকেতনের এই দিকটাতে শুধুমাত্র 74 বায়ুমান সূচক রয়েছে। এছাড়া সব জায়গায় মোটামুটি 156 বায়ুমান সূচক, এবং কোথাও কোথাও বেশিরভাগ জায়গায় কিন্তু 150 ছাড়িয়ে গেছে, যেটি কিনা আসলে বেশ দূষিত বায়ু বলা যেতে পারে। সেই সঙ্গে যদি আমরা আবহাওয়ার খবরাখবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা 27°C দেখানো হচ্ছে, এবং যেটি কিনা অনুভূত হচ্ছে 32°C কাছাকাছি, যেখানে বায়ুর আর্দ্রতার এক ধরনের প্রভাব রয়েছে। সেই সঙ্গে ঢাকার বায়ুমান সূচক যেরকম অবনতি হয়েছে, সেখানে কিন্তু গুণগত মানেও কিছুটা আসলে অবনতি হয়েছে, ফেয়ার দেখানো হচ্ছে, যেটি কিনা অন্যান্য দিন সাধারণত বৃষ্টির পরবর্তীতে খুব ভালো বায়ু দেওয়া থাকে। এ পর্যায়ে আমরা যদি বৃষ্টির পূর্বাভাস কিংবা সেই খবরাখবরগুলো দেখানোর চেষ্টা করি, সেখানে হচ্ছে যেমনটি দেখানো হচ্ছে যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সময় আসলে বৃষ্টির পূর্বাভাস দেখানো হচ্ছে। সকাল 9টা 10টা এই সময়টাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিছুটা বৃষ্টি কমলেও কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনার কথা এখানে বলা হচ্ছে। সেই সঙ্গে অন্যান্য অঞ্চলগুলো নিয়ে, অন্যান্য সময়গুলো নিয়ে যদি বলি, দুপুর 2টার পর থেকে কিন্তু পুরো সময় জুড়ে আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দিন জুড়ে, এবং সন্ধ্যার কাছাকাছি সময় অর্থাৎ বিকেলের পর থেকে 5টা 6টা এই সময়টাতে কিন্তু আবার বৃষ্টি কিছুটা থেমে গেলেও মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এমন তথ্যই কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ মোটামুটি আজ সারা দিন জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সন্ধ্যা পরবর্তী সময় অর্থাৎ রাত 8টার দিকে কিন্তু বেশ ভারী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হচ্ছে। এই মুহূর্তে এরই মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে, যেমনটি আসলে আমরা জানাচ্ছিলাম, এবং সকাল 9টা থেকেও যে অন্যান্য যে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছিল, সেখানেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা কিনা এই সময়টাতে আসলে বের হওয়ার পরিকল্পনা করছেন বা বের হচ্ছেন, বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে, বৃষ্টির প্রস্তুতি হাতে রেখে আসলে সড়কে বের হলে তারা কিছুটা সুবিধা করতে পারবেন। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে সঙ্গে যদি ট্রাফিক আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে সড়কের চিত্র কেমন রয়েছে দর্শক দেখানোর চেষ্টা করব। সেখানে আসলে দেখতে পাচ্ছেন পুরো ঢাকার শহর জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় প্রচুর যানবাহনের চাপ আমরা দেখতে পাচ্ছি, তবে সেটি আসলে গতদিনের মতো খুব বেশি দীর্ঘ না হলেও যানজটের চাপ কিন্তু বেশ রয়েছে। অর্থাৎ যারা কিনা সড়কে বের হচ্ছেন, যানজট হবে এই পরিকল্পনা মাথায় রেখে কিছুটা সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আপনাদের প্রতি থাকবে। এ পর্যায়ে যদি আমরা এলাকা ভিত্তিক বলার চেষ্টা করি, যে এই মুহূর্তে যেমনটি আসলে দেখা যায় দিনের এই সময়টাতে অর্থাৎ সকালের এই শুরুর দিকটাতে কিন্তু রামপুরা বাড্ডার ইউলুপটাতে বেশ যানজট দেখা যায়, কেননা ওখানে আপনারা জেনে থাকবেন পরপর দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, একদিকে যেমন ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে, অন্যদিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে, এবং এই সময়টাতে আসলে ক্লাস অ্যাটেন্ড করতে যাওয়া যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের আসলে বেশ যানবাহনের চাপ এই সড়কটিতে কিন্তু থেকে থাকে, তার প্রভাব কিন্তু এখানে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতিরঝিল লিংক রোড হয়ে যারা কিনা রামপুরা বাড্ডা ইউলুপ ব্যবহার করে চলাচল করবেন, এই সময় তারা আসলে কিছুটা যানজট পাবেন এবং যানজট পোহাতে হবে। সেই সঙ্গে আসলে এই ইউলুপ পার হয়ে যারা কিনা আফতাবনগরের সড়কটি ব্যবহার করবেন, মেরাদিয়া কাঁচাবাজার সংলগ্ন এই সড়কটিতেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে, এবং যারা কিনা ওপাশ থেকে অর্থাৎ মেরাদিয়া কাঁচাবাজারের ওই পাশ অর্থাৎ আফতাবনগরের ভিতর থেকে কিনা যারা এই রামপুরার দিকে সড়কটাতে যে রয়েছে কিংবা জহিরুল হক সিটির যে গেট রয়েছে সেই গেট ব্যবহার করে যারা চলাচল করবে তাদের আসলে কিন্তু বেশ যানবাহনের চাপ পোহাতে হবে, প্রচুর যানজট সেখানে রয়েছে। এবং এই জায়গায় যারা এই সড়কটি যারা ব্যবহার করবেন তারা সড়কটি এড়িয়ে চললেই কিংবা কিছু সময় হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা করতে পারবেন। সেই সঙ্গে যদি আমরা বাড্ডার এই পাশটার দিকে তাকাই, সেখানেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে, অর্থাৎ এ পাশে বীরোত্তম রফিকুল ইসলাম এভিনিউ যেটি রয়েছে সেই সড়কটি যারা ব্যবহার করবেন, অর্থাৎ এই দিকটা বলতে বোঝানো হচ্ছে যারা কিনা এ পাশে বসুন্ধরা হয়ে অর্থাৎ যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে কিনা চলাচল করে এই রামপুরা বাড্ডা সড়কটি ব্যবহার করে এই সড়কে যারা ঢুকবেন তাদেরও আসলে বেশ যানবাহনের চাপ পোহাতে হবে এবং যানজট পোহাতে হবে। ওপাশে প্রগতি সরণির দিকেও আমরা বেশ যানজটের চাপ দেখতে পাচ্ছি, যানবাহনের চাপ রয়েছে, এবং সেখানে কিন্তু আপনারা জেনে থাকবেন গতদিন যে ভারী বৃষ্টি তারপর কিন্তু বসুন্ধরার এই পুরো এলাকাটাতে এক ধরনের ভয়াবহ রকমের জলাবদ্ধতা তৈরি হয়েছিল। সেই জলাবদ্ধতার প্রভাব কিন্তু সড়কে পড়তে থাকে আপনারা জানেন, এবং তার প্রভাবে কিন্তু আসলে যানজটের খবরাখবর আমরা আপনাদের জানানোর চেষ্টা করি, সেই প্রভাব এখানে রয়েছে। সেই সঙ্গে আমরা যদি এপাশে গুলশান এভিনিউ, কামাল আতাতুর্ক এভিনিউ এবং একে খন্দকার রোড নিয়ে যদি আপনাদের সঙ্গে কথা বলি, সেখানে কিন্তু আজ দেখা যাচ্ছে কিছুটা যানবাহনের চাপ কম থাকলেও
কিছু কিছু অংশে আসলে যানজট রয়েছে, যেমনটা আসলে দেখতে পাচ্ছেন বীরুত্তম একে খন্দকার রোডের এই মাথাটাতে অর্থাৎ ব্র্যাক সেন্টারের এই পাশটাতে চলে আসলে কিন্তু সেখানে কিছুটা যানবাহনের চাপ আপনারা পাবেন। এবং কামাল আতাতুর্ক এভিনিউর দিকে যদি খেয়াল করি, সেখানে আসলে জাস্টিস শাহাবুদ্দিন পার্ক যেটি রয়েছে তার পাশ দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো রকমের যানবাহনের চাপ কিংবা যানজট দেখতে পাবেন। সেই তুলনায় গুলশান এভিনিউ কিছুটা যানজটের চাপ কম থাকবে, যানবাহনের চাপ কম থাকবে। তবে গুলশান বাড্ডা লিংক রোডের এই যে সার্কুলার রোড যেটি, সেখানে কিন্তু আপনারা ভালোই যানজট পাবেন, অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন কিছুটা সময় হাতে নিয়ে বের হলে আপনাদের সুবিধা হবে। এ পর্যায়ে যদি আমরা মহাখালী এই পাশটা নিয়ে কথা বলি, মহাখালী বাস টার্মিনাল এর পাশে কিন্তু সাধারণত সকালের এই সময়টাতে সেখানে বড় বড় বাস যেগুলো রয়েছে সেগুলো আসলে রাস্তার পাশে সড়কে দাঁড় করিয়ে রাখার কারণে কিন্তু যানবাহনে এর প্রভাব পড়ে এবং যানজট হয়ে থাকে। তো সেই প্রভাব এখানে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যারা কিনা এই মহাখালী যে এন্ট্রি রয়েছে এবং এটি ব্যবহার করে যারা কিনা এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা ব্যবহার করবেন, টোল প্লাজার সামনের এই অংশটা বা সড়কটাতে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন দেখা যাচ্ছে। অর্থাৎ এই ক্লোভার লিপ ইউলুপ যেটি রয়েছে সেটিতে যারা উঠবেন এবং টোল প্লাজায় প্রবেশের আগে তাদের বেশ খানিকটা সময় আসলে এখানে নষ্ট হবে, অর্থাৎ যানবাহনের কিছুটা চাপ রয়েছে। এটি এমন হতে পারে যে এপাশে টোল প্লাজার এখানে দীর্ঘ যানজট, অথবা এমনও হতে পারে ওপাশ থেকে যে গাড়িগুলো আসছে এপাশে সড়কে নেমে এক্সপ্রেসওয়ে থেকে বের হওয়ার পরে তারা যানবাহনের চাপ কিংবা যানজটে পড়ছেন। দুইটি সম্ভাবনাই রয়েছে এবং সেই ব্যাপারটি, কারণ দুই পাশেই আসলে সড়কে লাল চিহ্নিত দেখানো হচ্ছে, অর্থাৎ দুই পাশেই আসলে যানজট রয়েছে, অর্থাৎ সেই ব্যাপারটি মাথায় রেখে সড়কে চলাচল করলে কিছুটা সুবিধা আপনারা পাবেন। সেই সঙ্গে আসলে এক্সপ্রেসওয়ের এই কথাটি বললাম যে এখানে টোল প্লাজার এখানে যেমন যানজট রয়েছে, এপাশে যদি তেজগাঁওয়ের সড়কটি নিয়ে কথা বলি সেখানেও কিন্তু যানবাহনের চাপ দেখা যাচ্ছে, অর্থাৎ তেজগাঁওয়ের এপাশটাতেও যানবাহনের চাপ রয়েছে, অর্থাৎ কিনা ফার্মগেট পার হয়ে এপাশে বিজয় সরণি পর্যন্ত আসতে গেলে সেখানে আসলে তাদের ভালো রকমের যানবাহনের চাপ পোহাতে হবে এবং যানজট পোহাতে হবে। সেই সঙ্গে এই বিজয় সরণি পার হওয়ার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যদি এই সড়কটি নিয়ে খেয়াল করি, সেখানেও কিন্তু যানজটের চাপ রয়েছে, অর্থাৎ যারা কিনা এই সড়কটি ব্যবহার করে ডানে ঘুরে বিএফ শাহীন কলেজের সামনে দিয়ে মহাখালী যেতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু আসলে যানবাহনের চাপ পোহাতে হবে এবং বেশ বড় ধরনের যানজট কিন্তু এখানে রয়েছে। এছাড়া অন্যান্য সড়কগুলোতে আসলে তেমন যানবাহনের চাপ এপাশে দেখা যাচ্ছে না, মিরপুর রোডের এই দিকটাতে। তবে এই মিরপুর রোডের এই দিকটাতে শ্যামলীর এপাশে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, সেখানে আপনারা জানেন যে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়ে থাকে, সেই জলাবদ্ধতার প্রভাব হয়তো পড়তে শুরু করেছে। সেই সঙ্গে মিরপুর 1, কল্যাণপুর এই দিকটাতেও কিন্তু যানবাহনের চাপ তেমন নেই। টেকনিক্যাল কিংবা এই পাশে যদি আমরা বলি আমিন বাজার, সে পাশটাতেও যানবাহনের চাপ তেমন নেই। এবং এই পাশে যদি আমরা মিরপুর 10, মিরপুর 2 এই দিকটা নিয়ে কথা বলি, সেখানে আসলে যানবাহনের চাপ তুলনামূলক কাজ কম রয়েছে। তবে এই দিকে অর্থাৎ মিরপুর 14 ব্যবহার করে যারা চলাচল করছেন, সেখানে কচুক্ষেত এবং যে স্বাধীনতা সরণি সড়কটি রয়েছে সেগুলো যারা ব্যবহার করবেন তাদেরকে আসলে বেশ ভালো রকমের সময় হাতে নিয়ে বের হতে হবে। তবে এই পাশে মিরপুর 11 এই দিকে হালকা কিছুটা যানজট আপনারা পাবেন। এছাড়া অন্যান্য অংশগুলোতে আজ যানজটের তেমন কিন্তু প্রভাব তেমন দেখা যাচ্ছে না। তো মোটামুটি যে সমস্ত সড়কে আসলে যানবাহনের সম্ভাবনা রয়েছে এবং যানজটের প্রভাব রয়েছে সেই সড়কগুলোর কথা বললাম। এই সড়কগুলো এড়িয়ে চললে কিংবা কিছুটা সময় হাতে নিয়ে বের হলে আপনাদের দিনের গন্তব্যে পৌঁছানোটা সময় মতো পৌঁছাতে পারবেন। তবে এই জায়গায় আপনাদের মাথায় রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সেই জায়গায় অবশ্যই আপনাদের যেটি করতে হবে, ট্রাফিক আইন মেনে নিরাপদে সড়ক চলাচল করতে হবে, যেন নিরাপদে আপনারা গন্তব্যে পৌঁছাতে পারেন। এবং সেই সঙ্গে যারা কিনা এই সড়কগুলো ব্যবহার করবেন, ট্রাফিক আইন মেনে তো চলবেনই, যেখানে যেখানে আসলে আপনাদের গন্তব্যে পৌঁছানো দরকার কিছুটা সময় হাতে নিয়ে পৌঁছালে আপনাদের জন্য সুবিধা হবে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী তামান্না।